বন্ধুরা টিভিএফ এর দ্বারা নির্মিত পঞ্চায়েত ওয়েব সিরিজটি আমাদের সবারই একটি খুবই প্রিয় ওয়েব সিরিজ। এমন ভাবেই টিভিএফ আরেকটি নতুন খুবই সুন্দর ওয়েব সিরিজ গ্রাম চিকিৎসালয়কেও নিয়ে এসে গিয়েছে। এই ওয়েব সিরিজটি আসলে আপনাকে পঞ্চায়েত ওয়েব সিরিজের মতোই মজা দিবে। চলুন বন্ধুরা এবার গ্রাম চিকিৎসালয় ওয়েব সিরিজকে শুরু করা যায়। এই সিরিজের শুরুতেই আমরা ভাটকান্ডি গ্রামকে দেখতে পাই, যেখানে আমরা একটি অসুস্থ বুড়োকে দেখতে পাই, যার নাম আসলে সিপাহী ছিল। সে আসলে খুবই বেশি অসুস্থ ছিল, এই জন্যই তাকে ডক্টর চেতক কুমারের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল, যে আসলে ভাটকান্ডি গ্রামের মধ্যে খুবই জনপ্রিয় ঝোলা ছাপ ডক্টর নামে পরিচিত। চেতক কুমারের কাছে পেশেন্ট নিয়ে যাওয়ার পর তার অর্ধেক সমস্যা তো ওখানেই সলভ হয়ে যেত, কারণ চেতক কুমার যখন নিজের বুস্টার ডোজকে বার করে নেয়, যেটি আসলে খুবই বড় একটি ইনজেকশন হয়ে থাকে, সেটিকে দেখার পর পেশেন্ট এমনি ঠিক হয়ে যায়। এরপরে চেতক কুমার ওই সিপাহীকে ওই বুস্টার ডোজটিকে দিয়ে দেয়। এরপরে সিপাহী আবার ঠিক হয়ে যায়, এই জন্য সে নিজের পায়েও দাঁড়িয়ে পড়ে। কিন্তু তখনই আমরা হঠাৎ করে দেখতে পাই সিপাহী মাটির মধ্যে পড়ে যায়। এরপরে আমরা জানতে পারি ভাটকান্ডি গ্রামের সিপাহী মারা গিয়েছে। এখানে আমরা জানতে পারি যে সিপাহীর নাম আসলে কেন সিপাহী পড়েছিল। সিপাহী আসলে সেই লোক ছিল যে আসলে গান্ধীজিকে দেখেছিল, এমনকি সে ইংরেজের বিরুদ্ধে লড়াইকেও করেছিল। এসব ছাড়াও চেতক কুমারের সব থেকে ফেভারিট পেশেন্ট ছিল সিপাহী কুমার, যার সৎকারের জন্য পুরো গ্রামই এক জায়গার মধ্যে জোটবদ্ধ হয়ে যায়। এই জায়গার মধ্যে আমরা গোবিন্দ এবং ফুটানিকে দেখতে পাই, যারা আসলে পিএসসির মধ্যে কাজ করে থাকে, যেখানে ফুটানি হলো আসলে একজন কম্পাউন্ডার, অন্যদিকে গোবিন্দ হলো একটি বার্ড বয়। পিএসসি এর অর্থ হলো প্রাইমারি হেলথ সেন্টার, এবং আজকে তাদের গ্রামের মধ্যে এমও অর্থাৎ মেডিকেল অফিসার আসতে চলেছিল। মেডিকেল অফিসার প্রভাত সিনহা ফুটানিকে কল করে তাদের গ্রামের সম্বন্ধে জানার চেষ্টা করতে থাকে, কারণ প্রভাত সিনহা গ্রামের মধ্যে তো পৌঁছে গিয়েছিল, কিন্তু তারা তো সিপাহীর অন্তিম সংস্কারের মধ্যে বিজি ছিল। কিন্তু ফুটানি প্রভাত সিনহার সাথে দেখা করার জন্য পিএসসির সামনে পৌঁছে যায়। ফুটানি এখানে খুব ভালোভাবেই জানতো যে একবার যদি প্রভাত সিনহা পিএসসি কে দেখে নেয়, তাহলে সে খুব তাড়াতাড়ি ওই জায়গা থেকে পালিয়ে যাবে, কারণ আজ থেকে কোনো প্রকার এমওই এখানে টিকতে পারেনি। এখানে প্রভাত যখন পিএসসি কে দেখে নেয়, তখন সে পুরোপুরি ভাবেই অবাক হয়ে যায়, কারণ পিএসসি এখানে পুরোপুরি ভাবেই ধান ক্ষেতের দ্বারা আবদ্ধ ছিল। এবং আমরা ভুটানির দ্বারা জানতে পারি যে রাম আবতার নামক একটি মানুষ পিএসসি এর আশেপাশে এবং সামনে পেছনে নিজের ফসলকে চাষ করেছে। এখানে আমরা জানতে পারি রাম আবতারের জমিটি আসলে পিএসসির পুরো আশেপাশে ছিল, কিন্তু সামনে থাকা জমিটি আসলে সরকারের ছিল, এই জন্যই এই ফসলের চাষটি একটি ইল্লিগেল কাজ। এই জন্যই প্রভাত বলতে থাকে তাদেরকে পিএসসির সামনে থাকা ফসলগুলোকে কাট করতে হবে, যাতে তারা চলাফেরা করার জন্য একটি রাস্তাকে বানাতে পারে। কিন্তু এই কথাকে শোনার পর রাম আবতার পুরোপুরি ভাবেই রেগে যায়। সে বলতে থাকে আপনারা যদি কোনো কৃষকের ফসলকে কাট করতে চান, তাহলে আমি এখানেই বিষ খেয়ে মারা যাব। তখন প্রভাত বলতে থাকে আমরা ফসলকে আর কাটবো না, এবং আপনি এই জায়গা থেকে চলে যাও। এখানেই প্রভাত ফুটানিকে বলতে থাকে সমস্ত স্টাফ গুলোকেই এখানে নিয়ে আসার জন্য। ফুটানি এই জায়গার মধ্যে সব থেকে প্রথমে গোবিন্দকে কল করে নেয়, যে আসলে পিএসসির ওয়ার্ড বয় ছিল। এখানে গোবিন্দ সবাইকেই কল করে ডেকে নেয়। যখন সবাই গ্রাম চিকিৎসালয়ের কাছে পৌঁছে যায়, তখনই এখানে প্রভাতের সাথে দেখা হয় গোবিন্দ এবং চেন্নেশ্বর ভাইয়ের সাথে। চেন্নেশ্বর ভাই আসলে এখানে সুইপার ছিল, কিন্তু তাকে দেখে একটুও মনে হচ্ছিল না যে সেই চিকিৎসালয়ের ঝাড়ুদার বলে। সে আসলে খুবই ধনী একটি মানুষ, যার কাছে একটি বুলেটে ছিল। এই জন্যই প্রভাত তাকে দেখে একটু চিন্তা করছিল এই মানুষটি আসলে কেমন ভাবে ঝাড়ুদার হতে পারে। কিন্তু আজকে আসলে চেনেশ্বর ভাইয়ের ঘরের মধ্যে কিছু একটি প্রোগ্রাম ছিল, এই জন্য সে এখন ডিউটির মধ্যে আসতে পারবে না। এই জন্য সে এখান থেকে চলে যায়। কিছু সময় পরেই ওই জায়গার মধ্যে ইন্দু দেবী এসে যায়, যে আসলে গ্রামের একটি নার্স ছিল। সে নিজের ছেলে সুধীরের সাথে এখানে এসেছিল। ইন্দু এই জায়গার মধ্যে খুবই খুশি ছিল, কারণ অনেকদিন পর এই গ্রামের মধ্যে একটি এমও এসেছিল। ইন্দু নিজের কাজকে খুবই সৎভাবেই করে থাকে, এবং সে গ্রামের মধ্যে সমস্ত ধরনের ভ্যাকসিনেশন কেও করে থাকে। প্রভাত যখন চিকিৎসালয়ের মধ্যে পৌঁছে যায়, তখন সে পুরোপুরি ভাবেই অবাক হয়ে যায়, কারণ চিকিৎসালয়ের অবস্থা খুবই খারাপ ছিল। ওখানের মধ্যে থাকা সমস্ত চিকিৎসার জিনিসপত্রগুলোর মধ্যেও মরচে পড়ে গিয়েছিল। কিন্তু এরপরও প্রভাত এই জায়গার মধ্যে হার মানেনি। সেখানে গোবিন্দ এবং ফুটানিকে বলতে থাকে চিকিৎসালয়ের মধ্যে আমাদের
যাতায়াতের জন্য একটি রাস্তাকে বানাতে হবে এবং রাম আবদার আসলে ইল্লিগাল ভাবে এখানে ফসলকে চাষ করেছিল। এই জন্যই আমরা এই ফসলকে কেটে এখানে যাতায়াতের জন্য একটি রাস্তাকে বানাবো। এই কাজকে প্রভাত, ফুটানি এবং গোবিন্দ তারা তিনজনেই করতে চলেছিল। কিন্তু তখনই অটো ড্রাইভার বলতে থাকে তাকে যদি 500 টাকাকে দেয়া হয় তাহলে সেই কাজটিকে একাই করে দিতে পারবে, কারণ তার কাছে একটি ফসল কাটার অস্ত্র ছিল। সে একাই ওই সমস্ত ফসলগুলোকে কাট করার চেষ্টা করতে থাকে। এর কিছু পরে আমরা ওই জায়গার মধ্যে রাম আবতারকে দেখতে পাই। সে খুবই বেশি রেগে গিয়ে একটি গাছ থেকে নিয়ে তাদের দিকে ছুটতে থাকে। এই দৃশ্যকে দেখার পর ওখানের মধ্যে থাকা সবাই ভয় পেয়ে যায় এবং তারা এই জায়গা থেকে পালানোর চেষ্টা করতে থাকে। প্রভাত এই জায়গার মধ্যে ভেবে নিয়েছিল কিছু তো করতেই হবে। তখনই তার নজর একটি বুড়ো মানুষের কাছে পৌঁছে যায়, যে আসলে খুবই বেশি অসুস্থ ছিল এবং তার চিকিৎসা গ্রামের মধ্যেও হতে পারেনি, এমনকি তার চিকিৎসা শহরের মধ্যেও হতে পারেনি। এই জন্যই সে গ্রামের মধ্যে আবার ফেরত চলে আসে। এই দৃশ্যকে দেখার পর প্রভাতের মন খুবই খারাপ হয়ে যায়। এই জন্যই সে খুব তাড়াতাড়ি পুলিশ স্টেশনের মধ্যে পৌঁছে যায়, যেখানে সে পুলিশদেরকে বলতে থাকে রাম আবদার নামক একটি মানুষ সরকারি জমির মধ্যে ইল্লিগাল ভাবে ফসলকে চাষ করেছে এবং সে আসলে আমাদেরকে ঠিকমতো ভাবে রাস্তাকেও বানাতে দিচ্ছে না। কিন্তু এই কথা কেউ পুলিশরা শুনতে চাচ্ছিল না। সে এখানে বলতে থাকে আমাদেরকে আসলে ঠিকমতো ভাবে গ্রামের মানুষের সাথেই থাকতে হবে, এই জন্য আমি কেমন ভাবে গ্রামের মানুষদের বিরুদ্ধে যেতে পারি। তখনই প্রভাত বলতে থাকে আমি এখানে নিজের কাজকে করার জন্য এসেছি এবং আমি মনে করছি আপনিও আসলে আপনার নিজের কাজকে করবেন, না হলে আমি আপনার বিরুদ্ধে একটি কমপ্লেন কেউ করতে পারি। এই কথাকে শোনার পর পুলিশ খুব তাড়াতাড়ি রাম আবদারের ঘরের মধ্যে পৌঁছে যায় এবং পুলিশরা তাকে খুবই ভালোভাবেই ধমকাতে থাকে। রাম আবদার এই জায়গার মধ্যে পুলিশকে দেখে খুবই অবাক হয়ে যায়। এই জন্যই সে পরের দিন সমস্ত ফসলকে কেটে দিয়ে যাতায়াতের জন্য রাস্তাকেও বানিয়ে দেয়। এর পরের দিন সকালে আমরা প্রভাতকে দেখতে পাই, যে সকালবেলায় উঠে গিয়ে নিজের জন্য খাবারকে বানাচ্ছিল। তখনই তার নজর পড়ে একটি মেয়ের দিকে, যে আসলে তার পাশের কেবিনের মধ্যেই থাকে এবং তখনই ওই জায়গার মধ্যে গোবিন্দ চলে আসে। গোবিন্দ আসলে নিজের ঘর থেকে প্রভাতের জন্য খাবারকে নিয়ে এসেছিল এবং সে বলতে থাকে আমার মা বলেছে আপনি যতক্ষণ পর্যন্ত এই গ্রামের মধ্যে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার খাবার আমার ঘর থেকে আসবে। এরপরে তারা যখন সবাই চিকিৎসালয়ের মধ্যে পৌঁছে যায় তখন তারা দেখতে পায় রাম আবদার নিজের সমস্ত ফসলকে কেটে দিয়ে এখান থেকে যাতায়াতের জন্য রাস্তাকে বানিয়ে দেয়। এরপরে সমস্ত লোকেরাই চিকিৎসালয়ের মধ্যে পৌঁছে যায় ডিউটির জন্য। এই জায়গার মধ্যে চেনেশ্বর ভাইও পৌঁছে যায়, কিন্তু সে এই জায়গার মধ্যে ঢেলু নামক একটি বাচ্চাকে নিয়ে আসে এবং সেখানে প্রভাতকে বলে দেয় যে আমার জায়গায় আসলে ঢেলুই এখানে কাজ করবে, কারণ সে হলো সিনিয়র সুপারম্যান, যে আসলে এই সমস্ত ছোট মোটো কাজগুলোকে করতে পারবে না। এরপরে আমরা জানতে পারি চেনেশ্বর ভাই আসলে কোন রকম কাজকেই করে না, সে আসলে নিজের জায়গায় এমনই বাচ্চাদেরকে কাজকে করিয়ে থাকে। সবাই তো আসলে ডিউটির মধ্যে তো এসে গিয়েছিল, কিন্তু ফুটানি এবং গোবিন্দ কোন রকম কাজকেই করছিল না, তারা শুধুমাত্র কোথায় বলে চলছিল। কিছু সময় পরেই প্রভাত এখানে ফুটানিকে ডেকে নেয়। সে বলতে থাকে এই মাসের মধ্যে যেই সমস্ত ওষুধপত্রগুলো এসেছে সেই সমস্ত ওষুধগুলো আসলে কোন জায়গার মধ্যে রয়েছে, যার উত্তরে ফুটানি বলতে থাকে সে ওই সমস্ত মেডিসিন গুলোকে নিজেদের ফ্রিজের মধ্যে রেখেছে। তখনই প্রভাত বলতে থাকে সমস্ত মেডিসিন গুলোকেই এখানে নিয়ে আসো, কারণ চিকিৎসালয়ের মধ্যে মেডিসিনের খুবই বেশি দরকার হয়ে থাকে। কিন্তু ফুটানি আসলে ওই সমস্ত মেডিসিন গুলোকে আসলে কেমন ভাবে নিয়ে আসবে, সে ওই সমস্ত ওষুধপত্র গুলোকে চেতক কুমারকে বিক্রি করে দিয়েছে। এরপরে আমরা দেখতে পাই ইন্দু দেবী গ্রামের মধ্যে পৌঁছে গিয়েছে ভ্যাকসিনেশনকে করার জন্য এবং প্রভাত আসলে তার সাথে চলে যায়, যাতে সে গ্রামের মানুষের সাথে কথাবার্তা বলতে পারে, যাতে সে চিকিৎসার ব্যাপারেও সবাইকে সবকিছুকে বলতে পারে। এরপরে আমরা ফুটানিকে দেখতে পাই, যে আসলে চেতক কুমারের মেডিসিন শপের মধ্যে পৌঁছে যায়। সে এখানে বলতে থাকে সে যেই সমস্ত মেডিসিন গুলোকে এই মাসের মধ্যে বিক্রি করেছে সে ওই সমস্ত মেডিসিন গুলোকে আবার ফেরত নিতে চায়, কিন্তু তার কাছে আসলে কোন রকম টাকা নেই। এমনকি ফুটানি যেই সমস্ত মেডিসিন গুলোকে এই জায়গার মধ্যে নিয়ে এসেছিল সেই সমস্ত ওষুধগুলো আসলে পুরোপুরি ভাবে এই জায়গার মধ্যে শেষ হয়ে গিয়েছিল। এই জন্যই ফুটানির জন্য এটি খুবই বড় একটি সমস্যা ছিল, কারণ ওই সমস্ত মেডিসিন গুলো কোন রকম নর্মাল মেডিসিন ছিল না, বরং ওই সমস্ত মেডিসিন গুলোর দাম ছিল 50 থেকে 70 হাজারের মধ্যে। গ্রামের মধ্যে আসলে যেই জায়গার মধ্যে ভ্যাকসিনেশন চলছিল প্রভাত সেই জায়গার মধ্যে পৌঁছে গিয়ে সমস্ত গ্রামের লোককেই বলতে থাকে যে তাদের গ্রামের চিকিৎসালয় আবার শুরু হয়ে গিয়েছে। এই জন্যই
সে সমস্ত লোককেই ওই জায়গার মধ্যে ডেকে নেয় যাতে তারা সমস্ত চিকিৎসাকেই ঠিক মতো ভাবে করতে পারে। তখনই প্রভাত এই জায়গার মধ্যে জানতে পেরে যায় যে প্রভাত আসলে এই জায়গার দ্বিতীয় ডাক্তার। এই জন্যই প্রভাত জানতে চায় এই গ্রামের প্রথম ডাক্তার আসলে কে। তখনই ইন্দু দেবী এখানে বলতে থাকে এই গ্রামের প্রথম ডক্টর হলো চেতক কুমার, যে আসলে একটি ঝোলাচাপ ডক্টর। এর পরের সিনে আমরা চেতক কুমারকে দেখতে পাই যে নিজের পেশেন্টের চিকিৎসা করছিল। চেতক কুমারের কাছে প্রত্যেক দিন 30 থেকে 40টি পেশেন্ট এসেই থাকে এবং চেতক কুমারের কাছে কোন রকম MBBS এর ডিগ্রিও নেই, কিন্তু এরপরও চেতক কুমারের কাছে প্রত্যেক দিনই অনেকগুলো পেশেন্ট এসে থাকে। এরপরে চেতক কুমারের কাছে ফুটানি পৌঁছে যায়। সেখানে বলতে থাকে সে আগের পরে যেই সমস্ত ওষুধপত্র গুলোকে নিয়ে এসেছিল সে সেগুলোকে আসলে আবার ফেরত চায়, এমনকি সে আসলে আরো কিছু পরিমাণে টাকাকে চায় যাতে সে আবার মেডিসিনকে নিয়ে আসতে পারে। চেতক কুমার এই জায়গার মধ্যে ফুটানিকে অতটাও বেশি পরিমাণে তো সাহায্য করতে পারেনি। সে এই জায়গার মধ্যে ফুটানিকে শুধুমাত্র 12,000 টাকাকেই দিতে পারে। চিকিৎসালয়ের মধ্যে প্রভাতের কাছে একটি পেশেন্ট এসে যায়। সে আসলে হাইড্রোসিলের দ্বারা আক্রান্ত ছিল। হাইড্রোসিল আসলে পেটের তরল পদার্থ অন্ডকোষের মধ্যে ভর্তি হওয়ার জন্য হয়ে থাকে, যার ফলে অন্ডকোষের মধ্যে ইনফেকশন হতে পারে। কিন্তু যেই পেশেন্টের আসলে এই অসুখটি হয়েছিল সে এটিকে আসলে কোন রকম রোগী মনে করে না। সেখানে বলতে থাকে যেমন ভাবে নসলবন্দির জন্য সবাইকে 500 টাকা করে দেয়া হয় তেমন ভাবে তাকে এই সার্জারিকে করানোর জন্য কমপক্ষে তো 1000 টাকাকে তো পাওয়াই উচিত। প্রভাত এখানে বলতে থাকে এর চিকিৎসা যদি না হয় তাহলে এই রোগটি আসলে খুবই ঘাতক হতে পারে, কিন্তু এরপরও পেশেন্টের কোন রকম ফারাক পড়ে না এবং সে এই জায়গা থেকে চলে যায়। কিছু সময় পরেই ওই জায়গার মধ্যে ফুটানি পৌঁছে যায়, যার কাছে আসলে কোন রকম মেডিসিনও ছিল না, এমনকি কোন রকম টাকাও ছিল না। যখন প্রভাত তাকে জিজ্ঞাসা করে তখন ফুটানি বলতে থাকে সে পরের দিন সমস্ত মেডিসিনকেই নিয়ে এসে যাবে, কিন্তু প্রভাত জানতে পেরে যায় তার কাছে আসলে কোন রকম মেডিসিন নেই বলে। এই জন্যই প্রভাত ফুটানিকে বলতে থাকে সে যদি কালকের মধ্যে মেডিসিনকে না নিয়ে আসে তাহলে সে তার বিরুদ্ধে কমপ্লেন করে দিবে। এরপরে প্রভাত যখন আবার নিজের রুমের মধ্যে ফেরত যাচ্ছিল তখন তার নজর আবার ওই মেয়েটির দিকে যায়। তখনই আমরা জানতে পারি যে ওই মেয়েটিও আসলে একটি ডক্টর যার নাম ছিল গার্গী এবং সে আসলে পাশের গ্রামের মধ্যে একটি মেডিকেল অফিসার। প্রথম মিটিং এর মধ্যেই প্রভাত এখানে জানতে পেরে যায় যে গার্গীও এই জায়গার মধ্যে সাফার করছে, কিন্তু সেই জায়গার মধ্যে কোনো কিছুর কমপ্লেন করছে না। গার্গী এখানে বলতে থাকে গ্রামের লোকেরা যদি আপনাকে একসেপ্ট না করে থাকে তাহলে তোমাকেই গ্রামের লোকেদেরকে একসেপ্ট করে নিতে হবে। এখানে প্রভাত যখন ফুটানির বিরুদ্ধে কমপ্লেন করতে চলেছিল তখনও সে আর ওই কমপ্লেনকে করেনি। এর পরের দিন চিকিৎসালয়ের মধ্যে ফুটানি পৌঁছে যায়। প্রভাত এখানে ফুটানির উপর খুবই চেল্লাতে থাকে। ফুটানি এর পরিবর্তে প্রভাতকে বলতে থাকে আগের বার যে মেডিকেল অফিসারটি এসেছিল আমরা আসলে তাকে 30% কমিশন দিতাম এবং আপনি আসলে 45% কমিশনকে নিয়ে নিন, কিন্তু এখানে প্রভাত বলতে থাকে আমার 30 এবং 45% কমিশন লাগবে না, বরং আমার 100% এর দরকার। তোমার আসলে এখানে আমার 100% সাপোর্টের দরকার যাতে আমি গ্রামের লোকেদের এখানে চিকিৎসা করতে পারি। এর সাথে সে বলতে থাকে সে ঝোলাচাপ ডাক্তার চেতক কুমারের সাথেও সে দেখা করতে চায়। এই জন্যই সে পরের দিনই তার সাথে দেখা করতে চায়। এর পরের দিন গ্রাম চিকিৎসালয়ের মধ্যে একটি টিচার এসে যায় যে এখানে প্রভাতকে বলতে থাকে আমার ছুটি এখন শেষ হতে চলেছে, এই জন্যই আমি চাই আপনি যাতে আমার একটি ফেক মেডিকেল সার্টিফিকেট কেও বানিয়ে দিন যাতে আমি আবার 15 দিনের জন্য ছুটি নিতে পারি। কিন্তু এর জন্য প্রভাত পরিষ্কার না বলে দেয় এবং প্রভাত ওই টিচারকে এই জায়গা থেকে তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য বলে দেয়। এরপরে প্রভাতের কাছে ওখানে ইন্দু দেবীর কল এসে যায় যে বলতে থাকে আমি আসলে কিছুটা পরিমাণে বিজি রয়েছি, এই জন্য বাইরে থেকে কিছু পরিমাণে ভ্যাকসিনেশন আসতে চলেছে। এই জন্য সে প্রভাতকে ওই সমস্ত ভ্যাকসিনেশন গুলোকে নিয়ে নেওয়ার জন্য বলে দেয় এবং সে ওই ভ্যাকসিনেশনকে নিজের ছেলে সুধীরকে দিয়ে দেওয়ার জন্য বলে দেয়। তারা দুজনেই আসলে চিকিৎসালয়ের কাছেই আসতে চলেছিল। এই কাজের জন্য প্রভাত হ্যাঁ বলে দেয়। প্রভাত যখন এই জায়গার মধ্যে বাইরে দাঁড়িয়েছিল তখনই প্রভাতের কাছে একটি লোক এসে গিয়ে তাকে ভ্যাকসিনেশনের জিনিসপত্রগুলো দিয়ে দেয় এবং সে তার কাছ থেকে রিসিপ্টকেও নিয়ে নেয় এবং ওই লোকটি চলে যাওয়ার পরেই ওই জায়গার মধ্যে ইন্দু দেবীর ছেলে সুধীর এসে যায়। সুধীরও আসলে ওই ভ্যাকসিনেশনের ব্যাগকে নিয়ে নেয় এবং সে এই জায়গা থেকে চলে যায়। কিন্তু এরপরে যখন ইন্দু দেবী আবার
চিকিৎসালয়ের মধ্যে পৌঁছে যায় তখন সে প্রভাত স্যারের কাছ থেকে ওই ভ্যাকসিনেশনের ব্যাগকে চেয়ে নেয়। তখনই প্রভাত বলতে থাকে, আমি আসলে ওই ভ্যাকসিনেশনের ব্যাগকে তোমার ছেলে সুধীরকে দিয়ে দিয়েছি। কিন্তু ইন্দু দেবী বলতে থাকে, সুধীর তো আসলে বাইরে দাঁড়িয়ে রয়েছে, যার কাছে তো আসলে কোন রকম ব্যাগই নেই। যখন সুধীরের কাছ থেকে সবকিছুকে জিজ্ঞাসা করা হতে থাকে তখন সুধীর বলতে থাকে, আমি তো আসলে কালকে আপনার সাথে দেখাই করিনি, এমনকি আপনি তো আসলে আমাকে কোন রকম বক্সও দেননি। প্রভাতের কাছে আসলে প্রমাণ হিসাবে শুধুমাত্র একটি লোক ছিল এবং তার নাম হলো রাম আবতার, যে আসলে এই জায়গার মধ্যে বসে বসে সমস্ত দৃশ্যকেই দেখছিল। কিন্তু যেহেতু রাম অবতারের ফসলগুলোকে তার জমি থেকে কেটে নেওয়া হয়েছিল, এই জন্য সে প্রভাতের পক্ষ থেকে কোন রকম কথাই বলেনি। সে বলতে থাকে, আমি ওই লোকটিকে এখানে আসতে দেখেছিলাম, কিন্তু আমি সুধীরকে কোন রকম বক্সকে দিতে দেখিনি। যেহেতু ভ্যাকসিনেশনের বক্স হারিয়ে গিয়েছিল, এই জন্যই সেন্ট্রাল থেকে প্রভাত স্যারের কাছে কল আসে এবং তাকে খুব তাড়াতাড়ি দেখা করার জন্য ডাকা হয়। অন্যদিকে আমরা ইন্দু দেবীকে দেখতে পাই, যে নিজের ছেলে সুধীরকে খুবই মারছিল, কারণ ভুটানি কোন একটি লোকের কাছে সুধীরকে নিয়েই কথা বলছিল। কিন্তু এখানে সুধীর বলতে থাকে সে তার ছাত্রদেরকে কোচিং পড়ানোর জন্য গিয়েছিল। সুধীর এখানে ইন্দু দেবী অর্থাৎ তার মাকে বলতে থাকে সে খুব তাড়াতাড়ি ভালোভাবে পড়াশোনা করে গভর্নমেন্ট জবকে পেয়ে যাবে। অন্যদিকে আমরা ডক্টর প্রভাতকে দেখতে পাই, যে সেন্ট্রাল অফিসারের মধ্যে পৌঁছে যায়। ওখানে ডক্টর গার্গীও উপস্থিত ছিল। এখানে ওই সেন্ট্রালের অফিসারটি ডক্টর প্রভাতের উপর খুবই চেল্লাতে থাকে। সে বলতে থাকে ওই ভ্যাকসিনেশনের দাম ছিল প্রায় 6 লক্ষ টাকা এবং ওই ভ্যাকসিনেশনের টাকাগুলোকে এখন কে দেবে। ওই অফিসারটি প্রভাতকে বলতে থাকে যে আসলে ওই কাজটিকে করেছে সে যেন তার বিরুদ্ধে কমপ্লেনকে করে দেয়, যাতে তারা টাকাকে তুলতে পারে তার কাছ থেকে। তো এই পুরো ঘটনার ব্লেমকেই ডক্টর প্রভাত নিজের উপরেই নিয়ে নেয়, কারণ সুধীর কখনোই এই টাকাকে শোধ করতে পারবে না, এটিকে প্রভাত খুব ভালোভাবেই জানে। এই জন্যই অফিসারটি প্রভাতের উপর খুবই চেল্লাতে থাকে। সে প্রভাতকে বলতে থাকে তার চিকিৎসালয়ের মধ্যে কোন রকম পেশেন্টও আসে না, কিন্তু এরপরেও সে এত বড় বড় ভুল কাজকে করে চলছে। এরপরেই ডক্টর প্রভাত সিপাহীর শ্রাদ্ধের মধ্যে পৌঁছে যায়, যেখানে আসলে গ্রামের সমস্ত লোকেরাই এসেছিল। প্রভাত এই জায়গার মধ্যে সমস্ত গ্রামের লোকের থেকে আলাদা হয়ে টেবিলের মধ্যে বসে খাওয়া দাওয়া করছিল। তখনই আমরা ওই জায়গার মধ্যে চেতক কুমারকে আসতে দেখতে পাই। প্রভাত তো আসলে চেতক কুমারের সাথে দেখা করতেই চেয়েছিল। আসলে চেতক কুমারের জন্যই প্রভাতের কাছে কোনরকম পেশেন্ট তো আসছিল না। এই জন্য প্রভাত চেতক কুমারকে এখানে জিজ্ঞাসা করে নেয় সে এমবিবিএস এর ডিগ্রি আসলে কোন ইউনিভার্সিটি থেকে নিয়েছে এবং তার কলেজই আসলে কোন জায়গার মধ্যে রয়েছে। এখানে আমরা জানতে পারি যে চেতক কুমারের কাছে কোন রকম ডিগ্রি নেই, সে আসলে একটি ফেক ডক্টর। চেতক কুমার বলতে থাকে আপনার এটাতে কোন রকম প্রবলেম নেই যে আমার কাছে কোন রকম ডিগ্রি নেই বলে আমি কোন রকম ডিগ্রিকে ছাড়াই চিকিৎসা করে থাকি। আসলে আপনার কাছে প্রবলেম হলো এই যে আপনার কাছে এরকম হাই লেভেল ডিগ্রি থাকার পরেও আপনার কাছে কোন রকম পেশেন্টই আসছে না চিকিৎসার জন্য। এসব ছাড়াও সে এই সমস্ত কাজগুলোকে কোন জায়গার মধ্যে লুকিয়েও করছে না। সমস্ত গ্রামের লোকই জানে আমার কাছে এমবিবিএস এর কোন রকম ডিগ্রি নেই। আসলে পেশেন্টকে আয় করতে হয়, এমনি আসলে কোন রকম পেশেন্ট নিজের সুখ দুঃখকে ভাগ করে নেয় না। আমরা গ্রামের সমস্ত লোকেরাই একে অপরের সাথে সুখ দুঃখের সাথে থাকি, এরাই আসলে হলো আমাদের পরিবার। এখানে আপনি তো ভোজের জন্য এসেছেন, কিন্তু আপনি এখানে সমস্ত গ্রামের লোকেদের থেকে আলাদা হয়ে চেয়ার টেবিলে বসে খাচ্ছেন। এই খাবারটি আসলে আপনার জন্য ডিনার হতে পারে, কিন্তু এই খাবারটি আসলে আমাদের পরিবারের একটি অংশ। এখানে আমাকে সবারই সুখ দুঃখকে দেখতে হয় এবং এটাই হলো ডিফারেন্স তোমার চিকিৎসালয় এবং আমার ক্লিনিকের মধ্যে। চেতক কুমারের এই সমস্ত কথাগুলোকে শোনার পর ডক্টর প্রভাত কিছুটা পরিমাণে ইমোশনাল হয়ে যায়। ডক্টর প্রতীক আসলে এই কথাকে ঠিক মনে করতে থাকে। সে বুঝতে পেরে যায় যত আসলে গ্রামের মানুষদের সাথে মেলামেশা করা যাবে ততই আসলে তাদের সুখ দুঃখের কথা তারা ডক্টর প্রতীককে বলবে। এর পরের দিন আমরা ভিখারি ভাই নামক একটি নেতাকে দেখতে পাই, যে গ্রামের মধ্যে আসলে একটি রেলিকে বাইরে বার করেছিল এবং এই রেলির মধ্যে আমরা ডক্টর প্রভাতকেও দেখতে পাই। সে আসলে মনে করছিল এই রেলির দ্বারাই সে গ্রামের মানুষদের সাথে কথা বলতেও পারবে। সে গ্রামের মানুষদের সাথে মেলামেশা করতে তো শুরু করে, কিন্তু সে এই জায়গার মধ্যে কারোর কোন রকম সাহায্য করতে পারে না, কারণ কেউই আসলে চিকিৎসালয়ের মধ্যে আসতেই চাচ্ছিল না এবং তাদের কোন রকম অসুস্থতাও ছিল না। এরপরে ডক্টর প্রভাত যখন চিকিৎসালয়ের মধ্যে পৌঁছে যায় তখন ভুটানি এবং গোবিন্দ তাকে জিজ্ঞাসা করে আপনি আসলে ওই রেলির মধ্যে কেন গিয়েছিলেন? আপনি যদি আসলে এই কাজটিকে করে থাকেন
থাকেন মানুষেরা তাহলে আপনাকে কি মনে করবে। গভর্নমেন্ট লোক আসলে পলিটিক্স এর মধ্যে অংশ নিতে চলেছে। তখনই এখানের মধ্যে থাকা ঢেলু নামক ছেলেটি প্রভাতকে বলতে থাকে, স্যার আমি বলছি এরা আসলে এমন কথাকে কেন বলছে। আসলে কথা হলো এই যে ভিখারি ভাই আসলে এদের নেতা নয়, আসলে তাদের নেতা হলো কিশোরী ভাই। এই জন্যই এরা চায়নি যে আপনি ওই রেলির মধ্যে চাক বলে। তখনই এখানে গোবিন্দ বলতে থাকে, আপনি যদি কিশোরী ভাইয়ের রেলির মধ্যে যান তাহলে আপনারা ওই জায়গার মধ্যে 200টি লোককে দেখতে পাবেন। এর ফলে আপনারা খুব ভালোভাবেই ওখানে লোকদের সাথেও দেখা করতে পারবেন। এরপরে ডক্টর প্রভাত আবার ওই রেলির মধ্যে বেরিয়ে পড়ে, কিন্তু এখন গ্রামের লোকেরা ডক্টর প্রভাতকে দোগলা বলতে থাকে, কারণ সে দুটো রেলির মধ্যেই যোগদান করেছিল। এইভাবেই প্রভাতের কাছ থেকে গ্রামের লোকেদের ভরসাও চলে যায়। সবাই বুঝতে পেরে যায় যে ডক্টর প্রভাত আসলে 1 নম্বরের দোগলা মানুষ। এই জায়গার মধ্যে ভুটানি এবং গোবিন্দ ডক্টর প্রভাতকে দোগলার মিনিং বোঝানোর চেষ্টা করতে থাকে। এই সমস্ত কথাগুলো যখন চলছিল তখনই ভিখারি ভাই গ্রাম চিকিৎসালয়ের মধ্যে পৌঁছে যায়। আসলে ভিখারি ভাই এবং কিশোরী ভাইদের মধ্যে কিছু মতভেদ হয়ে গিয়েছিল, যার ফলে তাদের লোকেরাই একে অপরের সাথে লড়াই করতে থাকে। এই জায়গার মধ্যে ভিখারি ভাই আসলে চাইছিল প্রভাত স্যার আসলে যাতে একটি মেডিকেল সার্টিফিকেটকে বানিয়ে দেয়, আসলে তাদের উপর অ্যাটেম্প টু মার্ডার হয়েছে বলে। কিন্তু এমনটা তো আসলে হয়েছে বলে মনে হচ্ছে না। এই জন্যই প্রভাত স্যার বলতে থাকে, আমি এই কাজটিকে করব না। তাদের চলে যাওয়ার পরেই ওই জায়গার মধ্যে কিশোরী ভাই চলে আসে। কিশোরী ভাইও আসলে এই জায়গার মধ্যে এটিকেই বলার চেষ্টা করছিল, আমাদের ছেলেদের উপর খুবই খারাপ ভাবে মারধর করা হয়েছে। এই জন্যই আমরা চাই আপনি যাতে একটি মেডিকেল রিপোর্টকে তৈরি করেন অ্যাটেম্প টু মার্ডার হিসাবে। এই দৃশ্যকেই দেখার পর প্রভাতের মাথা পুরোভাবেই খারাপ হয়ে যায়। সে আসলে এই সমস্ত লোকদের সাথে কি করবে। আসলে দুটো নেতাই প্রভাতকে ধমকি দিয়ে গিয়েছে, তাদেরকে আসলে সন্ধে পর্যন্ত মেডিকেল রিপোর্টের দরকার। এরপরে আমরা ভুটানিকে দেখতে পাই, যে নিজের নেতা কিশোরী ভাইয়ের কাছে পৌঁছে যায়। সে এখানে বলতে থাকে, আমার আসলে কোন রকম চিন্তা নেই যে আপনি মেডিকেল রিপোর্টকে পাবেন নাকি পাবেন না বলে। আমি তো আসলে এটিকে নিয়ে চিন্তা করছি যে প্রভাত স্যার যেন কোনোভাবে ভিখারি ভাইকে কোন রকম মেডিকেল সার্টিফিকেট না দিয়ে দেয়। এরপরে কিশোরী ভাই খুব তাড়াতাড়ি নিজের মাইন্ডকে কাজে লাগায়। সেখানে বলতে থাকে, ডক্টর প্রভাত আসলে কি চায়, আমরা আসলে তাকে কেমন ভাবে কিনতে পারবো। তখনই এই জায়গার মধ্যে ভুটানি বলতে থাকে, ডক্টর প্রভাতকে আসলে কোন রকম টাকাকে দিয়ে কেনা যাবে না, সে তো আসলে শুধুমাত্র পেশেন্টকে দেখতে চায়। এরপরে আমরা চেতক কুমারের ক্লিনিককে দেখতে পাই, যেখানে আসলে 30 থেকে 40টি পেশেন্ট ছিল। এই জায়গার মধ্যে কিশোরী ভাই পৌঁছে গিয়ে চেতক কুমারের সমস্ত পেশেন্ট গুলোকেই নিজের গাড়ির মধ্যে তুলে নেয় এবং তারা পৌঁছে যায় গ্রাম চিকিৎসালয়ের মধ্যে, যাতে ডক্টর প্রভাত তাকে মেডিকেল রিপোর্ট দিতে পারে। কিন্তু এই কাজটি অতটাও সহজ কাজ ছিল না। তারা আসলে একে অপরের সাথে কোথায় বলছিল, তখনই আমরা এই জায়গার মধ্যে ভিখারি ভাইকেও আসতে দেখতে পাই, যে নিজের সাথেও অনেকগুলো পেশেন্টকে নিয়ে এসেছিল। সেখানে বলতে থাকে, কিশোরী ভাইয়ের পেশেন্ট গুলো আসলে ফেক, আমাদের পেশেন্টই আসলে একদম রিয়েল। এই সমস্ত কথাগুলোকে আবার শোনার পর প্রভাতের মাথা খারাপ হয়ে যায় এবং সে দুটো পার্টির উপরেই চেল্লাতে শুরু করে দেয় এবং সে বলতে থাকে সে এখানে মেডিকেল রিপোর্টকে তাদের জন্য বানাবে না, তারা আসলে যেই কাজটিকে করতে পারবে সেটিকেই তারা করতে পারে। তখনই ওখানের মধ্যে থাকা একটি মানুষ আকাশে গুলি চালিয়ে দেয়। এখানে ডক্টর প্রভাত বলতে থাকে, সে সকাল 7টা থেকে সন্ধ্যে 5টা পর্যন্ত ক্লিনিকের মধ্যেই উপস্থিত থাকে এবং আমি আসলে তোমাদের বিরুদ্ধে কমপ্লেনও করতে পারি। তোমরা আসলে সমস্ত গ্রামের লোকের কাছেই আমাদেরকে ধমকি দিয়েছ, এমনকি তোমরা আমার বিরুদ্ধে গুলিকেও চালিয়েছ। এর আগের সিনে আমরা ইন্দু দেবীকে দেখতে পাই, যখন সে নিজের সমস্ত কাজকে কমপ্লিট করে ঘরের মধ্যে পৌঁছে যায়, তখনই সে ঘরের বাইরে একটি সন্ত মানুষকে দেখতে পায়। সে এখানে ভিক্ষার জন্য বসেছিল। সে এখানে বলতে থাকে সে নিজের প্রথম ভিক্ষাকে এই জায়গা থেকেই নেবে। অন্যদিকে ডক্টর প্রভাতের কাছে একটি চিঠি এসে যায়, যেটিকে আসলে সেন্ট্রাল থেকে পাঠানো হয়েছিল, কিন্তু সে আসলে চিঠিকে খুলতে পারছিল না। এরপরে ডক্টর প্রভাত একটি শিবিরের দিকে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়, কিন্তু তার কাছে কোন রকম বাইক ছিল না। কিন্তু তখনই আমরা ওই জায়গার মধ্যে ডক্টর গার্গীকে দেখতে পাই, সেও আসলে ওই শিবিরের মধ্যে যেতে চলেছিল। তখনই ডক্টর প্রভাত তার সাথে কথা বলতে শুরু করে এবং সে তার সাথে ওই শিবিরের মধ্যে যেতে শুরু করে। এই পরের সিনে আমরা সুধীরকে দেখতে পাই, যে একটি বাসের মধ্যে বসেছিল এবং সে হঠাৎ করে বাসের মধ্যে থাকা প্যাসেঞ্জারদের কাছ থেকে টিকিটের টাকাকে আদায় করতে শুরু করে দেয়। আসলে সে এমন দেখাচ্ছিল সে আসলে এই বাসের কন্ডাক্টর। এর ফলে তাকে বাসের লোকেরা
বাস থেকে নামিয়ে দেয়। এরপরে সুধীর রেগে গিয়ে একটি জায়গার মধ্যে পৌঁছে যায় এবং তখনই ওই রাস্তার মধ্যে দিয়ে ডক্টর গার্গী এবং ডক্টর প্রভাত যাতায়াত করছিল এবং তারা দুজনে মিলে সুধীরকে দেখতে পেয়ে যায়। এরপরে ডক্টর প্রভাত সুধীরের সাথে কথা বলার জন্য পৌঁছে যায়, কিন্তু সুধীরের ব্যবহার পুরোপুরিভাবেই আলাদা ছিল। মনে হচ্ছিল সে এখানে অপেক্ষা করছিল নিজের প্যাসেঞ্জারের জন্য, এমনকি এটিও মনে হচ্ছিল যে সেখানে কয়েকটি বাচ্চাদেরকে পড়াচ্ছিল একজন টিচারের মতো। এটিকেই দেখার পর প্রভাত জানতে পেরে যায় সুধীরের মেন্টাল কন্ডিশন খুবই খারাপ, তাকে অবশ্যই খুব তাড়াতাড়ি চিকিৎসা করাতে হবে। এর ফলে ডক্টর প্রভাত শিবিরে যাওয়ার প্ল্যানকে ক্যান্সেল করে দিয়ে সে ইন্দু দেবীর কাছেই পৌঁছে যায়। সে ইন্দু দেবীর কাছে সবকিছুকে জিজ্ঞাসা করতে থাকে আসলে সুধীরের কি হয়েছে। ইন্দু দেবী আসলে কোনো কিছুকে বলতে চাচ্ছিল না। তখনই প্রভাত বলে দেয় যে তার মেন্টাল কন্ডিশন পুরোপুরিভাবেই খারাপ রয়েছে, কিন্তু ইন্দু দেবী বলতে থাকে আপনি এই কথাকে কাউকে প্লিজ বলবেন না। এই কথাকে যদি আপনি কাউকেও বলে দেন তাহলে সে আর পড়াশোনা করতে পারবে না এবং সবাই আসলে তার সাথে খুবই খারাপ ব্যবহার করবে। এমনিতেও তো আপনি কোন রকম পেশেন্টকে তো পাচ্ছেন না, আপনি কি আমার ছেলের উপর প্র্যাকটিস করতে চান? এই কথাকে শোনার পর প্রভাতের মাথা খারাপ হয়ে যায়। প্রভাত বলতে থাকে আমি নিজের কলেজের মধ্যে টপ করেছিলাম এবং আমি গোল্ড মেডেল কেও জিতে নিয়েছিলাম এবং আমি যদি চাইতাম তাহলে আমি এখান থেকে ইউএসএ, ইউকে এবং ফ্রান্সের মতো বড় বড় দেশের মধ্যে পৌঁছে গিয়ে অনেক টাকাকে কামাতে পারতাম, কিন্তু আমি এই গ্রামকে বেছে নিয়েছি যাতে আমি এই গ্রামের মধ্যে থাকা মানুষদের চিকিৎসা করাতে পারি। তখনই আমরা এই জায়গার মধ্যে সুধীরকে দৌড়িয়ে দৌড়িয়ে আসতে দেখতে পাই, যে আসলে ওই ঘরের মধ্যে থাকা শান্তের উপর পাথর ছুটতে শুরু করে। তখনই আমরা জানতে পারি যে ওই সন্তটি আসলে আর কেউ নয় বরং সুধীরের বাবা, যে আসলে কিছু সময় আগে এই জায়গা থেকে পালিয়ে গিয়েছিল এবং সেই আসলে একটি টিচার এবং কন্ট্রাক্টর ছিল এবং তাকেই দেখে দেখে সুধীর আসলে তার মতোই হয়ে গিয়েছে। ধীরে ধীরে সুধীরের মেন্টাল কন্ডিশন খারাপ হতে থাকে। ইন্দু দেবীও আসলে এখানে নিজের হাজবেন্ডের উপর চেল্লাতে শুরু করে। সে এখানে বলতে থাকে সে যখন আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিল তাহলে সে কেন আবার শান্ত হয়ে এই জায়গার মধ্যে এসেছে। তখনই এখানে সুধীরের বাবা ইন্দু দেবীকে বলতে থাকে নিজের ঘর থেকে প্রথম ভিক্ষাকে নেওয়ার পর সে ভালো একটি সন্ত হতে পারবে, এই জন্যই সে এই জায়গার মধ্যে অপেক্ষা করছে। ডক্টর প্রভাত আসলে চাইছিল ইন্দু দেবী সুধীরের মেন্টাল কন্ডিশনের চিকিৎসা করাক বলে, এই জন্য সে সুধীরকে নিজের কাছে নিয়ে আসার চেষ্টা করছিল, কিন্তু ইন্দু দেবী চাইতো না যে সুধীরের সম্বন্ধে সবাই জানতে পারুক বলে। এখানে ডক্টর প্রভাত ডক্টর গার্গীর সাথে সুধীরের কেসকে নিয়ে কথা বলতে শুরু করে। তার মেন্টাল কন্ডিশন আসলে একটু মাত্র ঠিক নেই, তার আসলে শরীরকে ঠিক করার জন্য আমাদেরকে তাকে শহরের মধ্যে নিয়ে যেতে হবে এবং একবার যদি ইন্দু দেবী মেনে যায় তাহলে আমি খুব সহজেই তার চিকিৎসাকে করাতে পারবো। এর পরের দিন আমরা দেখতে পাই ইন্দু দেবী সুধীরকে নিয়ে গ্রাম চিকিৎসালয়ের মধ্যে পৌঁছে গিয়েছে। তিনি এখন সুধীরের চিকিৎসাকে করাতে চায় এবং সে আসলে তাকে পুরোপুরিভাবেই ঠিকও করাতে চায়, এই জন্যই তিনি এই জায়গার মধ্যে সুধীরকে নিয়ে এসেছিলেন। এরপরেই প্রভাত খুব তাড়াতাড়ি সুধীরকে শহরে নিয়ে চলে যাওয়ার জন্য যেতে শুরু করে এবং তিনি ইন্দু দেবীকে প্রমিস করেন যে সুধীরের আসলে কোন রকম প্রবলেম হবে না, সে আসলে পুরোপুরিভাবেই ঠিক হয়ে যাবে। এর পরের সিনে আমরা ইন্দু দেবীকে দেখতে পাই যে নিজের ঘরের মধ্যে আবার ফেরত এসে গিয়েছিল এবং সে নিজের হাজবেন্ডকে প্রথমবার ভিক্ষা দিয়ে দেয়। ইন্দু দেবীর হাজবেন্ড ইন্দু দেবীকে নিজের হাত জোড়ো করে তাকে প্রণাম করে নেয়। এরপরে তিনি এই জায়গা থেকে চলেও যায়, কারণ সে এখন পুরোপুরিভাবেই সন্ন্যাসে পরিবর্তন হয়ে গিয়েছে। এরপরে আমরা সুধীরকে দেখতে পাই যার চিকিৎসা এখন শহরের মধ্যে চলছিল এবং এখানে ডক্টর প্রভাত অপেক্ষা করছিল। এখানের মধ্যে থাকা রিসেপশনিস্টের মহিলাটি ডক্টর প্রভাতকে জিজ্ঞাসা করে ওই পেশেন্টটি আসলে কি আপনার ফ্যামিলি মেম্বার? তখনই ডক্টর প্রভাত বলে দেয় যে ওটি আসলে আমার একটি পেশেন্ট, সেই হলো তার প্রথম পেশেন্ট। সুধীর হয়তো আগে গিয়ে ঠিক তো হয়ে যাবে। এরপরে ডক্টর প্রভাত আবার গ্রাম চিকিৎসালয়ের মধ্যে পৌঁছে যায়। সেন্ট্রাল থেকে আসলে যেই চিঠিটি তার জন্য এসেছিল সে ওই চিঠিটিকেও পুরোপুরি ভাবে খুলে নেয়, কিন্তু তখনই ওই জায়গার মধ্যে একটি পেশেন্ট এসে যায়। চিঠির মধ্যে আসলে কি লেখা ছিল সেটিকে তো আমাদেরকে বলা হয়নি, কিন্তু এখন চিকিৎসালয়ের মধ্যে পেশেন্ট আসা শুরু হয়ে যায়, যার ফলে প্রভাত স্যার খুবই খুশি হয়ে যায়। বন্ধুরা, এটাই ছিল গ্রাম চিকিৎসালয় ওয়েব সিরিজের পুরো কাহিনী। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওকে নিয়ে, ততক্ষণের জন্য বন্ধুরা বাই বাই।